যেখানে মানব সংখ্যা মানে জনগণের সংখ্যা, সেটাই হচ্ছে জনসংখ্যা ভূগোল। মানে জনসংখ্যা কতটা সেটা নিয়ে যে অধ্যায় আলোচনা করা হয় সেটাই হচ্ছে জনসংখ্যা ভূগোল বা পপুলেশন জিওগ্রাফি। এই জনসংখ্যা ভূগোলের একটা ইম্পর্টেন্ট জিওগ্রাফি একটা পার্ট রয়েছে যেটা হচ্ছে পরিব্রাজন, অর্থাৎ আমাদের জনসংখ্যা যে যতগুলো রয়েছে সেই জনসংখ্যার থেকে পরিব্রাজন ঘটে, মানে এক ব্যক্তি এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়। আগের সেমিস্টারেই পড়েছো পরিব্রাজন কি। পরিব্রাজন হচ্ছে ব্যক্তি যখন স্থায়ী বা অস্থায়ীভাবে এক দেশ থেকে বা অন্য দেশ থেকে বা গ্রাম থেকে গ্রামে, শহর থেকে শহরে, এটা বাদ দাও। প্রথমেই জনসংখ্যা ভূগোলে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পরিব্রাজন। পরিব্রাজন কি, এটা 2 মার্কস ইম্পর্টেন্ট কোশ্চেন্স, যে পরিব্রাজন কি। পরিব্রাজন 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 কি? পরিব্রাজন কি? পরিব্রাজন হচ্ছে 1 নম্বর প্রশ্ন, যে পরিব্রাজন হচ্ছে যখন কোনো ব্যক্তি স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে এক স্থান থেকে অন্য স্থানে যায়, সেটাকে বলা হচ্ছে পরিব্রাজন। ঠিক আছে, তাহলে পরিব্রাজন কি? পরিব্রাজন মানে স্থায়ী মানে বা অস্থায়ী। ধরো কোনো লোক কাজের ক্ষেত্রে এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে। ধরো আমি শিলিগুড়িতে আছি, আমি এবার কাজের জন্য কলকাতা যাব, তো সেই জন্য কলকাতায় আমি গেলাম, তো এটাই হচ্ছে কি পরিব্রাজন। অর্থাৎ আমি থাকি কোথায়, শিলিগুড়িতে, কিন্তু আমি যাচ্ছি কোথায়, কলকাতাতে। তো এটা হচ্ছে কি জনসংখ্যা মানে পরিব্রাজন। জনসংখ্যা ভূগোলের একটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে পরিব্রাজন। স্থান থেকে অন্য স্থানে যায় সেটাকে বলা হচ্ছে পরিব্রাজন। 2 মার্কস ইম্পর্টেন্ট কোশ্চেন্স, 2 মার্কস। এরপরে এই যে পরিব্রাজন ঘটে, এই পরিব্রাজনের কিন্তু ভাগ রয়েছে। একটা রাষ্ট্রসীমার বিচারে যদি আমরা দেখি, রাষ্ট্রসীমা মানে হচ্ছে একটা দেশের বিচারে যদি আমরা দেখি, রাষ্ট্রসীমা, এটা ধরো ভারত, এই ভারত থেকে, এটা ধরো ভারত, এবার ভারত থেকে পরিব্রাজন হতে পারে, সেটা ভারতের একটা অভ্যন্তরীণ পরিব্রাজন আর একটা আন্তর্জাতিক পরিব্রাজন রয়েছে। অভ্যন্তরীণ পরিব্রাজন, তো পরিব্রাজনের মধ্যে ধরো এটা পরিব্রাজন হচ্ছে, তো সেই পরিব্রাজনের মধ্যে দুটো ভাগ রয়েছে, একটা অভ্যন্তরীণ পরিব্রাজন, একটা অভ্যন্তরীণ পরিব্রাজন আর একটা আন্তর্জাতিক পরিব্রাজন। তো একটা পরিব্রাজনের মধ্যে রয়েছে একটা অভ্যন্তরীণ পরিব্রাজন, একটা রয়েছে আন্তর্জাতিক পরিব্রাজন। এই অভ্যন্তরীণ পরিব্রাজন হচ্ছে যখন দেশের মধ্যে, একটা নির্দিষ্ট দেশের মধ্যে যে পরিব্রাজন হবে, মানে একটা ভারতের মধ্যেই পরিব্রাজন, সেটা হচ্ছে অভ্যন্তরীণ পরিব্রাজন। আর আন্তর্জাতিক পরিব্রাজন মানে কি, যেটা ভারত থেকে অন্য কোনো দেশে যাচ্ছে, সেটা হচ্ছে কি আন্তর্জাতিক পরিব্রাজন। তো ভারত যখন পরিব্রাজন ঘটে তখন একটা অভ্যন্তরীণ পরিব্রাজন, একটা আন্তর্জাতিক পরিব্রাজন। এই অভ্যন্তরীণ মানে ভারত একটা দেশ, সেই ভারতের মধ্যে বিভিন্ন রাজ্য রয়েছে, সেই রাজ্য থেকে এক রাজ্য বা গ্রাম থেকে গ্রামে। তো অভ্যন্তরীণ পরিব্রাজন চার প্রকার হয়। কয় প্রকার? 4 প্রকার। 4 প্রকার অভ্যন্তরীণ পরিব্রাজন, 4 প্রকার। এটা 4 প্রকার হয়। কি, একটা গ্রাম থেকে গ্রামে হয়, গ্রাম থেকে গ্রামে, শহর থেকে শহরে হয়, বা শহর, ভারতের মধ্যে কি শহর থেকে কেউ শহরে যায় কাজ করতে, আবার কেউ গ্রাম থেকে গ্রামে যায় যে কোনো কারণে, এবার শহর থেকে আবার গ্রামে যায়, আবার কেউ গ্রাম থেকে শহরে যায়। তো এরকম করে পরিব্রাজন হয়। কি, কয় প্রকার? অভ্যন্তরীণ পরিব্রাজন 4 প্রকার। মানে একটা দেশের মধ্যেই হবে, কিন্তু সেটা একটা গ্রাম থেকে অন্য গ্রামে, একটা শহর থেকে অন্য শহরে, বা শহর থেকে গ্রামে, বা গ্রাম থেকে শহরে, এরকম ছোট ছোট অভ্যন্তরীণ পরিব্রাজনগুলো হয়ে থাকে। আন্তর্জাতিক পরিব্রাজন মানে কি? আন্তর্জাতিক পরিব্রাজন মানে হচ্ছে যখন কোনো দেশ থেকে এক ব্যক্তি যখন নিজের দেশ থেকে অন্য দেশে যায়, ধরো ভারত থেকে গেল আফ্রিকা মহাদেশে গেল, বা অন্য কোনো দেশে গেল, ঠিক আছে, অন্য কোনো দেশে যদি যায়, তো সেটাকে বলা হচ্ছে আন্তর্জাতিক পরিব্রাজন। এই আন্তর্জাতিক পরিব্রাজন 2 প্রকার হয়। কি 2 প্রকার হয়, এটা ইম্পর্টেন্ট। তো অভ্যন্তরীণ পরিব্রাজন কাকে বলে? 2 মার্কস। অভ্যন্তরীণ পরিব্রাজন কাকে বলে? অভ্যন্তরীণ পরিব্রাজন মানে হচ্ছে যখন কোনো দেশের অভ্যন্তরে কোনো ব্যক্তি গ্রাম থেকে গ্রামে বা শহর থেকে শহরে, বা শহর থেকে গ্রামে বা গ্রাম থেকে শহরে পরিব্রাজন করে, মানে দেশের অভ্যন্তরে পরিব্রাজন করলে সেটাকে বলা হচ্ছে অভ্যন্তরীণ পরিব্রাজন। আন্তর্জাতিক পরিব্রাজন কি, যখন কোনো ব্যক্তি এক দেশ থেকে অন্য দেশে পরিব্রাজন করবে, সেটা হচ্ছে আন্তর্জাতিক পরিব্রাজন। মানে সেখানে দেশের ভেতরে নয়, দেশের বাইরে, এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছে,
সেটা হচ্ছে আন্তর্জাতিক পরিব্রাজন। পরিব্রাজন দুই প্রকার, একটা অভিবাসন, একটা বহিঃপরিব্রাজন। অভিবাসন গুরুত্বপূর্ণ, 2 মার্কস, 2 মার্কস আসবে, এটা 2 মার্কস, 2 মার্কস, 2 মার্কস, এটাও 2 মার্কস, গুরুত্বপূর্ণ প্রশ্ন। অভিবাসন কি? অভিবাসন মানে যখন কোনো ব্যক্তি নিজের জন্মভূমি, যখন কোনো ধরো নিজের জন্মভূমি পরিত্যাগ করে, তাহলে যখন কোনো ব্যক্তি নিজের জন্মভূমি পরিত্যাগ করে অন্য কোনো দেশে চলে যায়, যখন কোনো ব্যক্তি নিজের জন্মভূমি পরিত্যাগ করে অন্য দেশে চলে যায় সেটাকে বলা হচ্ছে অভিবাসন। সেটা অভিবাসন কেন হয়? বিভিন্ন কারণে হতে পারে। সেটা উচ্চশিক্ষার জন্য, তারপরে তার উন্নত পরিবেশের জন্য বা উন্নত জীবনযাত্রার জন্য, শিক্ষার জন্য হতে পারে। এই সমস্ত কারণে ব্যক্তি কী করবে? নিজের জন্মভূমি ত্যাগ করে অন্য কোনো দেশে গিয়ে বাস করবে। তো যেহেতু আন্তর্জাতিক পরিব্রাজন দুটো প্রকার, মানে এক দেশ থেকে অন্য দেশে যাবে, তার মধ্যে দুটো ভাগ রয়েছে, একটা অভ্যন্তরীণ, একটা অভিবাসন, আর একটা হচ্ছে বহিঃপরিব্রাজন। অভিবাসন মানে হচ্ছে যখন কোনো ব্যক্তি নিজের জন্মভূমি, আমি আমাদের বাড়ি থেকে অন্য কোনো দেশে যাব, তো নিজের জন্মভূমি অর্থাৎ যখন কোনো ব্যক্তি নিজের জন্মভূমি ত্যাগ করে অন্য কোনো দেশে যাবে সেটাকেই বলা হচ্ছে অভিবাসন। এই অভিবাসন কি? সেটা অভিবাসন কোন কোন কারণে হতে পারে? এটা আসতে পারে পরীক্ষায় 3 নম্বর বা 2 নম্বরেও আসতে পারে। অভিবাসন মানে হচ্ছে যে যখন কোনো ব্যক্তি নিজের জন্মভূমি পরিত্যাগ করে অন্য দেশে চলে যাবে, সেটাই হচ্ছে অভিপরিব্রাজন। এটা কি হবে? উচ্চশিক্ষার সুযোগ সুবিধার জন্য বা উন্নত চাকরির জন্য হতে পারে, বা কোনো শিক্ষার জন্য, এছাড়া অত্যাধিক বা উন্নত আয়ের কারণে যেতে পারে, সেখানে আয় বেশি হচ্ছে এই কারণে কিন্তু নিজের জন্মভূমি থেকে অন্য অন্য কোথাও যেতে পারে, যেমন বাড়ির লোকগুলো যায়। কোনো আমাদের বাড়ির তোমাদের বাড়ির দেখবে অনেকে কী করে, নিজের বাড়ি থেকে অন্য কোথাও চলে যায় কাজের ক্ষেত্রে, বা সেটা শিক্ষার ক্ষেত্রে হোক, বা সেটা বিভিন্ন উন্নত জীবনযাত্রার ক্ষেত্রে হোক, বা অন্য কোনো যদি কোনো আত্মীয় স্বজন থাকে বা কোনো ঘনিষ্ঠ বন্ধু, সেই বন্ধু সম্পর্কের সাথে চলে যাওয়ার জন্য কিন্তু এই অভিবাসন করে, মানে নিজের জন্মভূমি থেকে অন্য দেশে চলে যায়। বহিঃপরিব্রাজন আর এটা হচ্ছে প্রবাসন। বহিঃপরিব্রাজন বা প্রবাসন। বহিঃপরিব্রাজন বা প্রবাসন কি? বহিঃপরিব্রাজন বা প্রবাসন হচ্ছে যখন কোনো ব্যক্তি স্থায়ী বা অস্থায়ীভাবে এক দেশ থেকে অন্য দেশে যায়, সেটাকে বলা হচ্ছে এক দেশ থেকে অন্য দেশে। তাহলে যখন কোনো ব্যক্তি স্থায়ী বা অস্থায়ীভাবে এক দেশ থেকে অন্য স্থানে গমন করে সেটাকে বলা হচ্ছে বহিঃপরিব্রাজন বা প্রবাসন। দেশ থেকে দেশে যাচ্ছে, এটা জন্মভূমি নয়, এটা দেশ থেকে দেশে যাচ্ছে, এটা হচ্ছে প্রবাসন বা হচ্ছে বহিঃপরিব্রাজন। এটা সম্পদের উপর চাপ বৃদ্ধি, যুদ্ধ, দেশভাগ ও রাজনৈতিক বিদ্বেষ। এবার বহিঃপরিব্রাজন বা প্রবাসন যে হচ্ছে, মানে এক ব্যক্তি কি করবে? নিজের দেশ থেকে অন্য দেশে যাবে। তো তার জন্য মূল কারণগুলো কী কী? মূল কারণগুলো হচ্ছে, এক দেশে যদি রাজনৈতিক কোনো সমস্যা প্রকট হয়ে ওঠে, দেখা যাচ্ছে সেখানে দাঙ্গা, বিভিন্ন খরা, বিভিন্ন অর্থনৈতিক দিক থেকে সুযোগ সুবিধা, এছাড়া সেখানে জনসংখ্যা বেশি, সেই জন্য মানুষ কী করবে? এক দেশ থেকে অন্য দেশে গমন করবে। এই কারণেই কিন্তু বহিঃপরিব্রাজন বা প্রবাসন হয়ে থাকে। তাহলে প্রথমেই কি ভারতের মধ্যে যদি আমি পরিব্রাজন দেখি, পরিব্রাজন মানে ব্যক্তি এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে। এবার পরিব্রাজন কিন্তু দুটো প্রকার হয়, একটা অভ্যন্তরীণ পরিব্রাজন, একটা আন্তর্জাতিক পরিব্রাজন। অভ্যন্তরীণ পরিব্রাজন মানে ভারতের মধ্যেই হবে, সেটা গ্রাম থেকে গ্রামে হতে পারে, শহর থেকে শহরে, শহর থেকে গ্রামে, বা গ্রাম থেকে শহরে। আবার যেটা আন্তর্জাতিক পরিব্রাজন মানে যেটা রাষ্ট্রসীমার বিচারে, মানে এক দেশ থেকে অন্য দেশে যাবে, সেটাই হচ্ছে কি আন্তর্জাতিক পরিব্রাজন। এই আন্তর্জাতিক পরিব্রাজনের মধ্যে দুটো পরিব্রাজন রয়েছে, একটা অভিবাসন, একটা বহিঃপরিব্রাজন বা প্রবাসন। তো অভিবাসন কি? যখন কোনো ব্যক্তি নিজের জন্মভূমি, এটা জন্মভূমি বাড়ি তার, তো এই জন্মভূমি ত্যাগ করে যখন কোনো দেশে যাবে সেটা হচ্ছে অভিবাসন। আর বহিঃপরিব্রাজন বা প্রবাসন হচ্ছে ব্যক্তি যখন এক দেশ থেকে অন্য দেশে স্থায়ী বা অস্থায়ীভাবে চলে যাবে, সেটাই হচ্ছে বহিঃপরিব্রাজন বা প্রবাসন। হচ্ছে জনবসতির পরিব্রাজন অনুসারে শ্রেণীবিভাগ করো। প্রশ্নটা আসতে পারে জনবসতির পরিব্রাজন অনুযায়ী, জনবসতির পরিব্রাজন অনুযায়ী শ্রেণীবিভাগ করো। শ্রেণীবিভাগ করো। বিভাগ করো।
এটা প্রশ্নটা আসবে হচ্ছে জনবসতির পরিব্রাজন অনুযায়ী শ্রেণীবিভাগ করো। অর্থাৎ জনবসতি কিভাবে পরিব্রাজন দিয়ে কি এই টোটাল যে জিনিসটা রয়েছে এটা হচ্ছে তার শ্রেণীবিভাগ। অর্থাৎ জনবসতির পরিব্রাজন অনুযায়ী শ্রেণীবিভাগ করো, এটা 3 মার্কস। 3 মার্কস ইম্পর্টেন্ট। যেটা এখানে আমি বলে দিলাম সেটাই হচ্ছে এই জনবসতির পরিব্রাজন অনুযায়ী শ্রেণীবিভাগ। অর্থাৎ পরিব্রাজন কি, পরিব্রাজন অনুযায়ী মানে পরিব্রাজন কয় প্রকার, একটা অভ্যন্তরীণ একটা আন্তর্জাতিক। অভ্যন্তরীণ পরিব্রাজনের যে মূল অংশগুলো সেটা লিখে দেবে। তারপরে আন্তর্জাতিক পরিব্রাজন দুটো প্রকার হয়, 2 প্রকার, 1 2 দিয়ে লিখে দেবে। এটাই হচ্ছে তোমার 3 নম্বরের অ্যান্সার, মানে 3 নম্বর কোশ্চেন এটা আসবে। ঠিক আছে, এটা রেডি করো তার। সেখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে শহর থেকে গ্রামে, অর্থাৎ মানুষজন শহর থেকে কেন গ্রামে আসবে। তো শহর থেকে গ্রামে আসার হচ্ছে তার যে শহর থেকে গ্রামে আসার কারণ কি, বা শহর থেকে গ্রামে অর্থাৎ শহর থেকে, এটা ধরো সিটি, সেই সিটি থেকে বা শহর থেকে মানুষজন, এটা ধরো শহর থেকে, এই শহর থেকে মানুষজন গ্রামে আসে কেন, শহর থেকে মানুষজন গ্রামে আসে কেন। তো শহর থেকে মানুষজন গ্রামে কেন আসে, প্রধান এটাই কারণ। তো এটা প্রশ্নটা এইভাবে আসবে, এটা 3 মার্কসের জন্য, 3 মার্কসের জন্য বা 2 মার্কসেরও আসতে পারে, মেনলি 3 মার্কস বা 2 মার্কস যে কোনো একটা প্রশ্ন আসতে পারে। তো প্রথমেই হচ্ছে কোন কোন কারণে শহর থেকে গ্রামে পরিব্রাজন বা প্রব্রজন ঘটে, তার প্রধান দুটো কারণ লেখো। অর্থাৎ প্রধান কি কি কারণে মেনলি শহরের মানুষরা গ্রামে চলে আসে, এবং রুরাল মানে গ্রামীণ। তো আরবান টু রুরাল, এটা মাইগ্রেশন কেন হয়, যে প্রথমত এখানে লিখে দিতে হবে যে প্রধানত হচ্ছে শহর থেকে গ্রামে বিভিন্ন অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক বিভিন্ন কারণকে কেন্দ্র করে শহরের মানুষ কিন্তু গ্রামের দিকে পরিব্রাজন করে। নিম্নে দুটো প্রধান কারণ আলোচনা করা হলো। কি কি কারণে শহরের মানুষ গ্রামে আসে, তারপরে 1 নাম্বার দিয়ে শহর থেকে মানুষজন কখন গ্রামে আসে। প্রথমত কি, শহরে যদি জমির দাম যেহেতু বেশি, শহরে একটা জমি নিতে গেলে কিন্তু অনেক টাকা, তো সেই জমির দাম বেশি হওয়ার কারণে তারা কি করে, গ্রামে চলে আসে। গ্রামের জমির দাম কম, যতটুকু আছে কম, তো সেই শহরের জমির দাম বেশি বলে মানুষ কিন্তু গ্রামে এসে বসবাস শুরু করে। তাহলে প্রথমত কি, জমির দাম। জমির দাম কি, অর্থাৎ শহরে অত্যাধিক জমির দাম হওয়ার কারণে মানুষ শহর থেকে গ্রামে কিন্তু গমন করে। তো জমির দাম লিখে দিলে তারপরে এটা ব্যাখ্যা, যে শহরে বেশি জমির দাম হওয়ার কারণে শহরের মানুষ কিন্তু গ্রামে এসে বসবাস করে। 2 নম্বর কি, জমির দাম। এছাড়া কি, অবসরপ্রাপ্ত সময়, অবসর। তো অবসর কি, যারা হচ্ছে শহরে থাকে, বিভিন্ন কার্যে কর্মসূত্রে যখন তারা অবসর পায় তখন তারা গ্রামে এসে থাকতে শুরু করে। কারণ শহরে তো কোলাহল বেশি, তো সেই জন্য শহর থেকে গ্রামে এসে বসবাস শুরু করে। তো প্রথমত হচ্ছে অবসর, অর্থাৎ যে সমস্ত চাকরিজীবী বিভিন্ন কর্মসূত্রে যারা শহরে রয়েছেন, তারা অবসর সময়ে কিন্তু গ্রামে এসে থাকতে শুরু করে। তাহলে শহর থেকে গ্রামে আসে কেন, প্রথমত জমির দাম বেশি হওয়ার কারণে, এছাড়া দ্বিতীয়ত হচ্ছে অবসরটাকে কাটানোর জন্য, অর্থাৎ অবসর সময়ে গ্রামে এসে থাকতে শুরু করে। এরপরে কি, দূষিত কোলাহল, দূষিত পরিবেশ কি, দূষিত পরিবেশ হচ্ছে শহর তো প্রচুর পরিমাণে গাড়ি টাড়ি রয়েছে, তার সাথে সাথে বিভিন্ন হর্ন তো বেজেই আছে। এমনকি বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোথাও কিছু পোড়ানো হচ্ছে, বিভিন্ন ময়লা আবর্জনা পড়ে রয়েছে। তো এই সমস্ত দূষিত পরিবেশ থেকে বাঁচার জন্য সেই শহরের মানুষেরা গ্রামে এসে থাকতে শুরু করে। তারপরে কি, অনেক ক্ষেত্রে সাধারণত গ্রামীণ কলেজ এবং হসপিটাল বা সাধারণত যে সমস্ত শহরের মানুষজন রয়েছে তাদের বিভিন্ন কর্মসূত্রে বা গ্রামের বিভিন্ন কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার জন্য বিভিন্ন পোস্ট অফিস হতে পারে, বিভিন্ন তারা চিকিৎসা ক্ষেত্রে, বিভিন্ন গ্রামীণ মানুষদের সেবার ক্ষেত্রে যারা থাকে তারা আর কি শহর থেকে গ্রামে আসে। তাহলে শহরের মানুষ গ্রামে এসে থাকতে শুরু করে প্রথমত জমির দাম বেশি হওয়ার কারণে। অবসর সময়ে পৌরা যে সমস্ত রয়েছে মানুষজন, তারা হচ্ছে অবসর সময়ে গ্রামে এসে থাকতে শুরু করে। এছাড়া কি, দূষিত পরিবেশ, অর্থাৎ মানুষজন শহরের দূষিত পরিবেশ থেকে বাঁচার জন্য গ্রামে এসে বসবাস শুরু করে। এছাড়া কর্মসূত্রে, গ্রামীণ বিভিন্ন কর্মসূত্রে যুক্ত থাকার জন্য তারা হচ্ছে শহর থেকে গ্রামে এসে থাকে।
এই সমস্ত কারণে হচ্ছে শহর থেকে মানুষ গ্রামে পরিব্রাজন করে। বা এটা লিখতে পারো যে পরিব্রাজন কাকে বলে, যখন এক ব্যক্তি যখন স্থায়ী বা অস্থায়ীভাবে এক স্থান থেকে অন্য স্থানে গমন করে তাকে প্রব্রজন বা পরিব্রাজন বলে। এই পরিব্রাজন অর্থাৎ গ্রাম থেকে শহরে, তার পরিব্রাজনের একটা মূল একটা পার্ট হচ্ছে কি শহর থেকে গ্রামে। এই শহর থেকে গ্রামে পরিব্রাজনের কারণ কি, এই কারণগুলো এগুলো 3 নাম্বার বা 2 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার শহর থেকে মানুষ যখন গ্রামে আসে তখন তার ফলাফল কি হয়, ফলাফল ফল। এবার যখন শহরের মানুষ গ্রামে আসে তখন কি হয়, যখন শহরের মানুষ গ্রামে এসে থাকতে শুরু করবে, তখন শহরের এখানে ধরো শহরের মানুষ এখানে এসে থাকতে শুরু করবে, মানে শহরে যে সমস্ত বেকারত্ব রয়েছে সেই বেকারত্ব হ্রাস পাবে, কারণ সেই শিক্ষিত মানুষরা এখানে এসে থাকতে শুরু করছে, ফলে কি হবে, বেকারত্ব হ্রাস পাবে, বেকারত্ব হ্রাস। তাহলে যখন শহর থেকে বেকারত্ব হ্রাস, শহর থেকে যখন গ্রামে এসে বসবাস শুরু করবে তখন বেকারত্বের যে সংখ্যা সেটা কিন্তু কমে যাবে, কারণ শহরের মানুষ এখানে এসে বসবাস শুরু করছে, ফলে তারা যেহেতু শিক্ষিত এবং তারা যেহেতু বেকারত্ব, তো সেই বেকারত্বের পরিমাণটা কমে যাবে। এছাড়া কি যখন শহর থেকে মানুষ গ্রামে এসে বসবাস শুরু করবে তখন কি হবে, যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটবে, যোগাযোগ ব্যবস্থার উন্নতি, যোগাযোগ ব্যবস্থার উন্নতি, যোগাযোগ ব্যবস্থার উন্নতি, কারণ কি থাকবে, সেই শহরের মানুষ উন্নত আধুনিক প্রযুক্তি থাকবে তাদের জন্য, ঠিক আছে, তাদের মধ্যে, তো তাদের কাছে উন্নত আধুনিক প্রযুক্তি থাকার কারণে যোগাযোগ ব্যবস্থার কিন্তু উন্নতি ঘটবে। এছাড়া কি তারপরে হচ্ছে গ্রামের জনসংখ্যা বৃদ্ধি পাবে, তাই না, গ্রামের জনসংখ্যা বৃদ্ধি পাবে, জনসংখ্যা বৃদ্ধি পাবে, জনসংখ্যা বৃদ্ধি, গ্রামের জনসংখ্যা বৃদ্ধি, অর্থাৎ যখন শহরের মানুষ গ্রামে এসে থাকতে শুরু করবে তখন শহরের যে মানুষগুলো রয়েছে তারা যখন গ্রামে এসে থাকতে শুরু করবে তখন গ্রামের মানুষের সাথে শহরের মানুষের কি হবে, জনসংখ্যাটা অনেক বেড়ে যাবে। এখানে ধরো 2জন মানুষ রয়েছে, আবার এখান থেকে 2জন মানুষ আসলো, তো কি হবে, জনসংখ্যাটা বেড়ে যাবে, ফলে কি হবে, জমির ওপর চাপ বৃদ্ধি পাবে। তো যখন পরিব্রাজন ঘটার ফলে, অর্থাৎ শহর থেকে গ্রামে পরিব্রাজন ঘটার ফলে কি হয়, বেকারত্ব হ্রাস পায়, যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটে, গ্রামের জনসংখ্যা কি হয়, বৃদ্ধি পায়। এছাড়া যদি আমরা উদাহরণ দেখি, যে এটার উদাহরণ কি, উদাহরণ হচ্ছে, এটার উদাহরণ যখন হচ্ছে 2020 সালে যখন করোনা কালে হয়েছিল না, সেই করোনা কালে কিন্তু বহু মানুষ শহর থেকে গ্রামে পরিব্রাজন করেছে। তাহলে এটা হচ্ছে উদাহরণ যে 2020 সালে করোনার সময়কালে বহু মানুষ শহর থেকে গ্রামে এসে বসবাস শুরু করেছে। তো প্রথমে 3 মার্কস কেন শহর থেকে গ্রামে পরিব্রাজন ঘটে, এছাড়া এর ফলাফল কি কি, পরিব্রাজনের কারণ, এটা হচ্ছে ফলাফল, এই দুটো পয়েন্ট লিখে রাখবেন। দেখো বোর্ডের এক্সাম, যেহেতু বোর্ডের এক্সাম, তো কোন প্রশ্নগুলো আসবে এটা কিন্তু আগে থেকেই বলা ঠিক না, তো সবগুলোই কি করতে হবে, মিনিমাম ভালো করে পড়ে যেতে হবে, তাহলে যে প্রশ্নই আসুক না কেন তুমি চিন্তামুক্ত থাকবে। তো এই প্রশ্নগুলো এরপরে পড়বো হচ্ছে পরিব্রাজনের নিয়ন্ত্রকগুলো আলোচনা করো। তো এটা হচ্ছে 4 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ, 4 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ। তার আগে বলি যে পরিব্রাজনের নিয়ন্ত্রক যদি 4 মার্কসের আসে তাহলে কি করবে, তো পরিব্রাজনের নিয়ন্ত্রক হচ্ছে কাকে বলে, পরিব্রাজন প্রথমে লিখবে কাকে বলে, পরিব্রাজন হচ্ছে যেটা বলেছিলাম যে কোনো মানুষ এক স্থান থেকে স্থায়ী মানে অনেক দিন ধরে থাকার জন্য, বা অস্থায়ী বা অল্প সময়ে থাকার জন্য যখন এক স্থান থেকে অন্য স্থানে গমন করে সেটাকেই বলা হচ্ছে পরিব্রাজন। এবার এই পরিব্রাজনের কারণ বা নিয়ন্ত্রকগুলি, কেন একটা মানুষ কেন যাবে এক দেশ থেকে, তুমি বলো, তুমি এক স্থান থেকে কেন যাবে, তো এটা যাওয়ার মেইনলি অনেক কারণ রয়েছে, সেটা রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক বিভিন্ন কারণ রয়েছে, এবং এই কারণগুলোকে মূলত কটি ভাগে ভাগ করা হয়, 2টো ভাগে ভাগ করা। তো লিখবে যে তার একটু প্যারা করে লিখবে যে পরিব্রাজন মূলত রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক বিভিন্ন কারণে ঘটে থাকে, এবং মূলত 2টো কারণকে নির্বাচিত করা হয়েছে পরিব্রাজনের কারণ হিসেবে। একটা হচ্ছে আকর্ষণ শক্তি, পরিব্রাজন লিখলে তারপরে একটু প্যারা করে লিখলে তারপরে আকর্ষণ শক্তি, আকর্ষণ শক্তি, তারপর হচ্ছে বিকর্ষণ শক্তি, বিকর্ষণ শক্তি, বিকর্ষণ শক্তি। আকর্ষণ শক্তি বা বিকর্ষণ শক্তি এখানে কি, তো পরিব্রাজন নিয়ন্ত্রক অর্থাৎ মানুষ কেন এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে সেটার কারণ হিসেবে দুটোকে নির্বাচন করা হয়েছে, একটা আকর্ষণ শক্তি, একটা বিকর্ষণ শক্তি। আকর্ষণ শক্তি কি, ধরো তোমাকে যদি এখানে একটা একটা লঙ্কা দেওয়া, ঠিক আছে, ধরো এখানে লঙ্কা দেওয়া হলো, ধরো এখানে লঙ্কা দিল, এরপরে এখানে দিলে তোমাকে
আইসক্রিম দিতে হবে, তোমাকে দিলাম আইসক্রিম দিলাম। যাই হোক, এটা দেখে আমার মজা পাবে না, ঠিক আছে? তো প্রথমেই একটা লঙ্কা দিল, এরপরে দিল তোমাকে আইসক্রিম। তো তুমি কোনটার দিকে যাবে, লঙ্কাটার দিকে না আইসক্রিমটার দিকে? অবশ্যই আইসক্রিমটার দিকে। তো আইসক্রিমটা যখন তুমি আইসক্রিমটার জন্য যখন যাচ্ছ, সেটাকেই বলা হচ্ছে আকর্ষণ শক্তি। তো প্রথমে কি লঙ্কাটাকে, তোমার লঙ্কাটা তো ঝাল, সেটা তোমাকে টানছে না, টানছে কি আইসক্রিমটা। তো যখন আমরা যেই দেশে বসবাস করছি সেটা হচ্ছে লঙ্কার দেশ, ধরো ভালো লাগছে না সেখানে। আবার অন্য দেশে কি রয়েছে, আইসক্রিম রয়েছে, ধরো খুব ভালো উন্নত উন্নত দেশ, ঠিক আছে? তো সেটা রয়েছে আইসক্রিম, এটা দেশ। তো যখন কি করবে মানুষ এক দেশ থেকে অন্য দেশে যাবে, কি কি কারণে? তার নেট ভিডিওটা করেছি, ভিডিওটা হয়ে গিয়েছে, কেটে গিয়েছে, ঠিক আছে? তো এখানে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, তো সেটা হচ্ছে যে আকর্ষণ শক্তির যে পার্টগুলো রয়েছে, অর্থাৎ আমি যে লঙ্কা আর যে দিয়েছিলাম আইসক্রিম, তো সেই আইসক্রিমটার দিকে, অর্থাৎ এই যে লঙ্কার দেশ থেকে আইসক্রিমের দেশে কেন যাবে? কারণ সেখানে বাজার ভালো জিনিস পাওয়া যাচ্ছে, সেই জন্য যাবে। তো এখানে পার্টগুলো কি কি, একটা আছে উচ্চ আয়ের জন্য। উচ্চ আয় কি? উচ্চ আয় হচ্ছে যেখানে মানুষ যাবে, অর্থাৎ এক দেশ থেকে অন্য দেশে যখন মানুষ যাবে, সেখানে উচ্চ আয় থাকবে। সেই উচ্চ আয়ের জন্য, উচ্চ সুযোগ সুবিধার জন্য সেখানে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে পরিব্রাজন করবে। তাহলে কি, মানুষের উচ্চ আয়ের জন্য মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যাবে। তো এটা হচ্ছে প্রথমত পরিব্রাজনের নিয়ন্ত্রণ, অর্থাৎ পরিব্রাজনটা নিয়ন্ত্রণ করছে কি কি, সে উচ্চ আয়কে কেন্দ্র করে। এরপরে হচ্ছে উন্নততর সুযোগ সুবিধা, অর্থাৎ সেখানে অনেক অধিকাংশ সুযোগ সুবিধা সেই উন্নত দেশগুলোতে পাওয়া যায়। সেখানে বিভিন্ন সুযোগ সুবিধার ক্ষেত্রে হতে পারে, শিক্ষার সুযোগ সুবিধা, বিভিন্ন চাকরির সুযোগ সুবিধার ক্ষেত্রে মানুষ কী করবে, সেই সেই দেশ থেকে, মানে নিজের দেশ থেকে অন্যতর গিয়ে বসবাস শুরু করবে। এরপরে কি, শিক্ষার সুযোগ, শিক্ষার সুযোগের জন্য শিক্ষার্জনের আকর্ষণ শক্তি যেটা আমরা দেখলাম, যে সেটা হচ্ছে দেখলাম ওটা। এরপরে ভিডিওটা কেটে গেছে, আমি করেছি, আবার কেটে গেছে, আবার করছি। তো প্রথমে শিক্ষার সমসুযোগ, অর্থাৎ ওই দেশে, যেই দেশে আমরা যাব, সেই দেশে অত্যাধিক শিক্ষার সুযোগ থাকার জন্য সেখানে বিভিন্ন ধরো চাকরির সুযোগ রয়েছে, বিভিন্ন উচ্চশিক্ষার সুযোগ রয়েছে, ঠিক আছে? যেমন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অধিকাংশ ছাত্রই সেখানে যায়। তো এই সমস্ত কারণে কি করবে, মানুষ এক স্থান থেকে অন্য স্থানে গমন করবে। এরপরে কি, বিবাহের সূত্রে, অর্থাৎ বিবাহের কারণে, অর্থাৎ এক দেশের সঙ্গে অন্য দেশের, বা এক অঞ্চলের সাথে অন্য অঞ্চলে, বা বিবাহ সূত্রের কারণে কিন্তু মানুষ কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে যায়, এবং এটা হচ্ছে পরিব্রাজন নিয়ন্ত্রণ করে। পরিব্রাজন বিবাহের কারণে কিন্তু জানা যায় একটি পরিসংখ্যান থেকে, যে 70% পরিব্রাজন কিন্তু বিবাহ সূত্রের জন্যই হয়ে থাকে। এরপরে জলবায়ু, জলবায়ু কি, জলবায়ু হচ্ছে যেটা দীর্ঘ সময় ধরে স্থিতিশীল থাকে, মানে আর সেটা হচ্ছে যে যে সময় শীত হবে, যে সময় বর্ষা হবে, একটা নির্দিষ্ট সময় রয়েছে, যার যেটা সময়, আবহাওয়ার যেটা যেরকম সময়, সেরকম সময় সেই আবহাওয়াটাই পরিলক্ষিত হবে। তো এই যে জলবায়ু রয়েছে, অর্থাৎ জলবায়ু মানে কি, সেটা উষ্ণতা এবং আর্দ্রতা। তো জলবায়ুর দুটো উপাদান যেই অঞ্চলে স্থিতিশীল হবে, তুমি যদি এখন নাতিশীতোষ্ণ অঞ্চলে যাও, সেখানে দেখবে একদম আরামদায়ক একটা আবহাওয়া। কিন্তু তুমি যদি নিরক্ষীয় অঞ্চলে যাও, যে সমস্ত রয়েছে, সেখানে কিন্তু প্রচুর উষ্ণতা বিরাজ করে। তো সেখানে সাধারণভাবে সেখানে মানুষ কিন্তু নিজের যাবে না, কারণ সেখানে অত্যাধিক উষ্ণতা, মানুষের সেটা ক্ষতি হবে, সেজন্য যাবে না। তো যেই অঞ্চলে স্থিতিশীল জলবায়ু, অর্থাৎ যেই অঞ্চলে জলবায়ুটা ভালো বা স্বাভাবিক অবস্থায় বিরাজ করে, সেই অঞ্চলে মানুষ গমন করবে। একটা উদাহরণ হিসেবে বলা যায় যে হিমাচল প্রদেশে অত্যাধিক কিন্তু মানে শীত পড়ে। তো সেখানে তার জন্য কি হবে, সেখানে বসতি কম, এবং সেখানে মানুষ কিন্তু খুব কম জনই সেখানে বসবাস করে, সেখানে পরিব্রাজন করে। এছাড়া যেহেতু পশ্চিমবঙ্গের জলবায়ুটা স্থিতিশীল জলবায়ু, দীর্ঘ সময় ধরে একই অবস্থায় বিরাজ করে, বেশিরভাগটা ঠান্ডা গরম নয়, একদম স্বাভাবিক অবস্থা, সেই জন্য পশ্চিমবঙ্গের জনসংখ্যা কিন্তু অত্যাধিক বেশি, ঠিক আছে? এটা হচ্ছে বিবাহ সূত্রে জলবায়ু। তাহলে মানুষ কি করবে, মানুষকে যে একটা দেশ, একটা অঞ্চল যে মানুষকে আকৃষ্ট করবে, কেন মানুষ একটা দেশ থেকে, মানে এই লঙ্কার দেশ থেকে আইসক্রিমের দেশ কেন যাবে? তো এখানে আমি দেশ হিসেবে বোঝাচ্ছি। প্রথমেই কেন যাবে, প্রথমত হচ্ছে আকর্ষণ করছে, মানে দেশটা আকর্ষণ করছে কেন, উচ্চ আয়ের জন্য, উচ্চ সুযোগ সুবিধার জন্য, শিক্ষার সুযোগের জন্য। এছাড়া বিবাহের কারণে যাচ্ছে, জলবায়ুর কারণে, কিন্তু মানুষ ভালো জলবায়ু হওয়ার কারণে, এই কারণে, মানে এই কারণে কি করছে, মানুষ এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে গমন করছে। এরপরে হচ্ছে বিকর্ষণ শক্তির কয়েকটা ভাগ পড়বো, পরীক্ষা এটা আসবে 4 মার্কসের, লিখতে হবে 4টা। যদি আকর্ষণ বিকর্ষণ শক্তি লিখতে পারো 4টা পয়েন্ট, ভালো হবে, ঠিক আছে? শক্তি হচ্ছে যে সমস্ত, দেখো আমাদের যে কি একটা লঙ্কা আমি বললাম, এই লঙ্কা থেকে আমাদেরকে কি করতে হবে, আইসক্রিমের দিকে আমরা গেলাম।
এবার আইসক্রিমের যে সমস্ত সুযোগ সুবিধাগুলো পাচ্ছি, যেই সমস্ত সুযোগ সুবিধাগুলোর জন্য আমরা যাচ্ছি, সেটাগুলোই কি আকর্ষণ শক্তি। বিকর্ষণ শক্তি কি, এই লঙ্কার দেশে যদি আমরা থাকি তাহলে এক্ষেত্রে আমাদের কি কি ভয়াবহ পরিণতি, কি আমাদের ক্ষতি হতে পারে, সেটাই হচ্ছে বিকর্ষণ শক্তি। অর্থাৎ এখানকার সুযোগ সুবিধা এগুলো হচ্ছে আকর্ষণ শক্তি, আর এখানে যে মানুষটা বাস করবে সেটা হচ্ছে বিকর্ষণ শক্তি। অর্থাৎ কী কী কারণে মানুষ নিজের স্থানে বা নিজের যে জন্মভূমিতে বসবাস করবে না, সেটাই হচ্ছে কি বিকর্ষণ শক্তি। প্রথমত কি, যদি উচ্চ আয় না থাকে বা উচ্চ আয় না থাকলে মানুষ কি সেখানে বসবাস করবে না। তো উচ্চ আয় কম থাকার জন্য মানুষ কি করবে, উচ্চ আয় হ্রাসের জন্য মানুষ কি করবে, তার জন্মভূমি থেকে অন্য স্থানে গমন করবে। এছাড়া কি উচ্চতর সুযোগ সুবিধা হ্রাস, উচ্চ সুযোগ সুবিধা যদি না থাকে, সেখানে যদি শিক্ষার কোনো রকম সুযোগ সুবিধা না থাকে, বিভিন্ন চাকরির ক্ষেত্রে বিভিন্ন কারণে যদি সেখানে সুযোগ সুবিধা না পাওয়া যায়, তাহলে কি সেখানে মানুষ কি বসবাস করবে না। তো মানুষ কি করবে, যখন উচ্চতর সুযোগ সুবিধা পাবে না, কিছু সুযোগ সুবিধা পাচ্ছে না, সেই কারণে কি করবে, মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যাবে। এছাড়া কি একটা দিয়ে হয়ে যাচ্ছে, আকর্ষণ শক্তি বিকর্ষণ শক্তি একটা ইয়ের মাধ্যমে হয়ে যাচ্ছে। প্রথমত কি শিক্ষার সুযোগ এটা না পাচ্ছে না বলে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে। তো বিবাহের কারণটা না, জলবায়ুর কারণে। অর্থাৎ যে অঞ্চলে মানুষ বসবাস করছে, সেই অঞ্চলটা যদি স্থিতিশীল জলবায়ু বা স্বাভাবিক জলবায়ুর অন্তর্গত না হয়, যেখানে সবসময় উষ্ণতা বেশি হচ্ছে বা সেখানে বরফ পড়ছে, এরকম জায়গায় কিন্তু মানুষ বসবাস করতে পারবে না। সেই জন্য সে জন্মভূমি ত্যাগ করে সে ক্রমাগত কি করবে, উন্নত দেশে বা পার্শ্ববর্তী অঞ্চলে গমন করবে। এরপরে হচ্ছে শিক্ষার সমসুযোগের জন্য উন্নততর সুযোগ সুবিধা না থাকার কারণে। এবার পরিবেশ দূষণ যদি হয়, পরিবেশ দূষণ কি, পরিবেশ দূষণ অর্থাৎ এই অঞ্চলে যদি পরিবেশ দূষণ পরিলক্ষিত, অর্থাৎ জীব কিন্তু একে অপরের পরিপূরক। একটা জীব যদি মারা যায় তাহলে কি হবে, তার পরের শ্রেণীটাও কি হবে, মারা যাবে। তো মারা যাওয়ার কারণে কি হবে, সেখানে খাদ্য সংকট প্রকট হয়ে উঠবে। এই খাদ্য সংকটের প্রকট হয়ে উঠলে কি হবে, সেখানে পরিবেশ দূষণ বাড়বে, যার কারণে কি হবে, মানুষ এক স্থান থেকে অন্য স্থানে গমন করবে। এরপরে কি, খাদ্য বা পানীয় জলের অভাব যদি আমরা দেখি, খাদ্য ও পানীয় জলের অভাব। খাদ্য বা পানীয় জলের অভাব কি, এখানে মানে উচ্চ অঞ্চলে যদি খাদ্য বা পানীয় জলের অভাব পরিলক্ষিত হয়, তাহলে মানুষ কি করবে, এক স্থান থেকে অন্য স্থানে গমন করবে, কারণ সেখানে জল পাওয়া যাচ্ছে না। যেমন রাজস্থানের অঞ্চলগুলোতে দেখা যায় যে সেখানে জল পাওয়া যায় না। তো জল না যাওয়ার কারণে কি হয়, মানুষগুলো সেই রাজস্থানের যে অঞ্চলগুলো রয়েছে, সেই অঞ্চলগুলো থেকে যে স্থানে জল পাওয়া যায়, সেই স্থানে কি করে, গমন করে। রাজস্থান হচ্ছে উদাহরণ। তো এই কারণগুলোকে কেন্দ্র করে, অর্থাৎ পরিব্রাজনের নিয়ন্ত্রক কাকে বলে, এটা দুটো ভাগে ভাগ করা হয়। পরিব্রাজন কাকে বলে, পরিব্রাজন কিন্তু বিভিন্ন কারণে, রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক বিভিন্ন কারণ রয়েছে, তার মধ্যে দুটো কারণকে কিন্তু চিহ্নিত করা হয়েছে। প্রথমত আকর্ষণ শক্তি, তারপর হচ্ছে বিকর্ষণ শক্তি। অর্থাৎ আকর্ষণ শক্তি যেটা আমাদের টানে, সেটা হচ্ছে আকর্ষণ শক্তি, আর যেটা আমরা পাচ্ছি না সুযোগ সুবিধা, বিভিন্ন আমাদের অসুবিধার সৃষ্টি হচ্ছে উচ্চ অঞ্চলে, সেটা হচ্ছে বিকর্ষণ শক্তি। আকর্ষণ শক্তি বা বিকর্ষণ শক্তির ইয়েগুলো কিন্তু একই। দেখো উচ্চ আয়, এখানে উচ্চ আয় আকর্ষণ শক্তির ক্ষেত্রে যাবে, উচ্চ আয়ের জন্য কি, উচ্চ আয়ের হ্রাসের জন্য কি হবে, হ্রাসের জন্য সেখানে যাবে না। তো এখানে একটু উল্টো করে লিখবে, যে যদি আকর্ষণ শক্তির ক্ষেত্রে আসে তাহলে এগুলো লিখবে, কিন্তু যদি বিকর্ষণ শক্তির ক্ষেত্রে আসে তাহলে বিকর্ষণ শক্তি কি, উচ্চ অঞ্চলে কি থাকছে না, সেটা হচ্ছে বিকর্ষণ শক্তি। কি কি নেই, উচ্চ আয় নেই, উচ্চতর সুযোগ সুবিধা নেই, শিক্ষার সুযোগ নেই, বিবাহের কারণে জলবায়ুটা স্থিতিশীল নয়, পরিবেশ দূষণের কারণে, খাদ্য ও পানীয় জলের অভাবের কারণে মানুষ কি করবে, উচ্চ অঞ্চল ত্যাগ করবে। এটাই হচ্ছে বিকর্ষণ শক্তি। জনাকীর্ণতা কিন্তু বলতে বোঝায় যে, ধরো এটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ, সাধারণভাবে এমনি বোঝার জন্য জাস্ট এইটুকু সম্পদ রয়েছে, এই সম্পদের মধ্যে মেনলি 2-3 জন থাকলে কিন্তু ভালো হবে। কিন্তু যখন কি মানে যে মোট সম্পদের তুলনায় যখন এখানে জনসংখ্যা অধিক হয়ে যাবে, অর্থাৎ অনেকগুলো জনসংখ্যা থাকবে, তাহলে মোট যে জনসংখ্যা রয়েছে, তাহলে যে অঞ্চলে মোট প্রাকৃতিক যে সম্পদটা রয়েছে, এই সম্পদের তুলনায় জনসংখ্যা যদি অধিক হয়, মানে প্রাপ্ত যতটা প্রাকৃতিক সম্পদ রয়েছে তার থেকে যদি জনসংখ্যাটা অধিক হয়, মানে সম্পদের তুলনায় জনসংখ্যা অধিক হয়, সেটাকেই বলা হচ্ছে জনকীর্ণতা।
তাহলে সেটাকে বলা হচ্ছে জনকীর্ণতা। প্রাপ্ত যে সম্পদ, প্রাকৃতিক সম্পদ রয়েছে, সেই সম্পদের তুলনায় জনসংখ্যা বেশি হলে সেটাকে বলা হচ্ছে জনাকীর্ণতা। এই জনাকীর্ণতা কোন কোন দেশে দেখা যায়? মূলত ভারতে দেখা যায়, এখন ভারতে দেখা যাচ্ছে, বাংলাদেশে দেখা যায়, পাকিস্তান হচ্ছে জনাকীর্ণতা দেশ। জনাকীর্ণতা এটাকে বলা হচ্ছে জনাধিক্য, এটাকে আবার ঘুরিয়ে ফিরিয়ে বলে জনাধিক্য। ঠিক আছে, তাহলে জনাকীর্ণতাকে যখন প্রাপ্ত যে সম্পদটা থাকবে সেই সম্পদের তুলনায় জনসংখ্যা বেশি হলে সেটাকে বলা হচ্ছে জনাকীর্ণতা। জনাকীর্ণতার কয়েকটি দেশ কি বাংলাদেশ, পাকিস্তান, ভারত হচ্ছে জনাকীর্ণতা দেশের অন্তর্গত। এবার এই জনাকীর্ণতা যখন হয়, এই জনাকীর্ণতা কাকে বলে? এর বৈশিষ্ট্য। এবার জনাকীর্ণতা যদি কোনো দেশের মধ্যে দেখা যায় তাহলে কি হবে সেই দেশে? বৈশিষ্ট্য প্রথমত জনসংখ্যা বৃদ্ধি, জনসংখ্যার পরিমাণ অর্থাৎ জনসংখ্যার পরিমাপ কি? জনসংখ্যার পরিমাপ হচ্ছে যে দেশে জনাকীর্ণতা, অর্থাৎ যে দেশের মধ্যে জনাকীর্ণতা পরিলক্ষিত হবে, জনাকীর্ণতা দেখা যাবে, সেই দেশে কি হবে? মানুষের জনসংখ্যা কি হবে? মানব জনসংখ্যা বৃদ্ধি পাবে, তাই না? যে দেশে অনেক জনসংখ্যা, প্রচুর মানুষ, প্রাথমিক বৈশিষ্ট্যটা কি হবে? অর্থাৎ জনাকীর্ণতা এখানে ধরো কি হবে, প্রথম বৈশিষ্ট্যটা কি হবে, মানে তার মধ্যে কি কি আছে, কি হচ্ছে না হচ্ছে, সেটাই তার বৈশিষ্ট্য। তো প্রথমত হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি পাবে। তো জনাকীর্ণতার অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে যে জনসংখ্যা কি হবে? বৃদ্ধি পাবে। এরপরে জনসংখ্যা বৃদ্ধি পাবে, এরপরে কি? বেকারত্ব বৃদ্ধি পাবে। বেকারত্ব বৃদ্ধি, এখানে কি হবে? বেকারত্ব বৃদ্ধি পাবে। অর্থাৎ জনাকীর্ণতার অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে কি? বেকারত্ব বৃদ্ধি পাবে। কেন? কারণ যেই মানুষগুলো এখানে দুজন মানুষ ছিল, তাদের কর্মসংস্থানের বহু সুযোগ ছিল, কারণ তারা সম্পদটা পুরোটাই রয়েছে, তারা নিজের স্বেচ্ছা মতো কিন্তু তারা ব্যবহার করতে পারবে। কিন্তু যখন জনসংখ্যাটা আলটিমেট বেড়ে যাচ্ছে, তখন কি হবে? সেই যে প্রাপ্ত যে সম্পদ তারা ব্যবহার করত, সেই সম্পদের সুযোগ সুবিধা কিন্তু তারা পাচ্ছে না, তার জমি জায়গাগুলো অন্যান্য মানুষগুলো নিয়ে নিয়েছে। ফলে কি হবে? সেখানে বেকারত্বের সম্ভাবনা কি হবে? প্রকট হয়ে উঠবে, বেকারত্ব দেখা দেবে। তো জনাকীর্ণতা যে দেশে স্থায়ী হবে, সেই দেশের বেকারত্বের সম্ভাবনা কি হবে? বেশি হবে। এরপরে কি? মানুষ জমির অনুপাত। মানুষ জমির অনুপাত কি? মানুষ জমির অনুপাত হচ্ছে যে দেশে, অর্থাৎ যে দেশে জনাকীর্ণতা দেখা দেবে, সেখানে কি হবে? মানুষ জমির অনুপাত অনেকাংশ ব্যবধান পাবে। অর্থাৎ যতটা সম্পদ রয়েছে ততটার থেকে বেশি মানব রয়েছে। তো মানুষ জমির অনুপাত, অর্থাৎ মানুষ জমির অনুপাত কিন্তু কাম্য জনসংখ্যা বা আদর্শ জনসংখ্যার থেকে কিন্তু অধিক হবে। কারণ কাম্য জনসংখ্যা মানে কি? সেখানে যতটা সম্পদ রয়েছে ততটাও মানুষ রয়েছে, সেটা হচ্ছে কাম্য জনসংখ্যা। কিন্তু জনাকীর্ণতা যেই দেশে দেখা দেবে, সেখানে কি হবে? কাম্য জনসংখ্যার অধিক হবে, মানে সম্পদ যতটা আছে তার থেকে মানুষের জনসংখ্যা বেশি হবে। তাহলে কাম্য জনসংখ্যা থেকে কি হবে? বেশি হবে জনাকীর্ণতা। প্রথমেই কি জনাকীর্ণতার বৈশিষ্ট্য হচ্ছে জনসংখ্যা কি হবে? বৃদ্ধি পাবে। মানুষ জমির অনুপাত কাম্য জনসংখ্যার থেকে বেশি হবে। এছাড়া কি? বেকারত্ব বৃদ্ধি পাবে। জমির গুণগত মান হ্রাস পাবে। জমির গুণগত মান হ্রাস কি? তো জমির গুণগত মান হ্রাস কি? যে অতিরিক্ত যত জনসংখ্যা রয়েছে, এইটুকু জমিতে অতিরিক্ত জনসংখ্যা থাকার কারণে কি হবে? তাদের তো খাদ্যের প্রয়োজন হবে, তো তাদের চাহিদা তো অনেক থাকবে, প্রচুর মানুষ সেখানে বাস করছে, ফলে সেখানে তাদের চাহিদা কি থাকবে? অনেক থাকবে। তো তাদের চাহিদা পূরণের জন্য বা তাদের খাদ্যের যোগান দেওয়ার জন্য কি হবে? যে সমস্ত কৃষি জমিগুলো রয়েছে, সেই কৃষি জমিগুলোতে অতিরিক্ত কীটনাশক সার প্রয়োগ করা হবে। ফলে কি হবে? জমির যে গুণমান, জমির যে উর্বরতা, সেটা কিন্তু কমে যাবে ধীরে ধীরে। তো কি হবে? জমির গুণমান হ্রাস পাবে। এছাড়া জীবনযাত্রার মান কি হবে? নিম্নমুখী হবে। তাহলে জীবনযাত্রার মান কি হবে? নিম্নমুখী। তাহলে জীবনযাত্রার মান অর্থাৎ জীবনযাত্রার মান কি? জীবনযাত্রার মান হচ্ছে যে দেশে যে দেশে কি করবে? জনাকীর্ণতা বিরাজ করবে, সেই দেশের কি হবে? জীবনযাত্রার মান কি হবে? নিম্নমুখী হবে। কারণ সেখানে কর্মসংস্থানের সুযোগ অত্যাধিক পরিমাণে থাকবে না। ফলে সেখানে যে তাদের যদি রোজগার না থাকে, কর্মসংস্থান যদি সুযোগ না থাকে, ফলে তাদের কি হবে? আয় কম হবে। ফলে তাদের জীবনযাত্রা কি হবে? নিম্নমুখী হবে। মানে তারা বড়লোক হতে পারবে না, তারা গরিবই থেকে যাবে। সেটা হচ্ছে জীবনযাত্রার মান। তো জনাকীর্ণতার ফলে কি কি হবে? তো জনসংখ্যার পরিমাণ, বেকারত্ব বৃদ্ধি পাবে, মানুষ জমির অনুপাত, জমির গুণগত মান হ্রাস পাবে, জীবনযাত্রার মান ভাবে কি কি হয়, এটাই হচ্ছে এর প্রভাব।
তো জনাকীর্ণতার প্রভাব কি কি? একটা রয়েছে কি, একটা অনুকূল প্রভাব রয়েছে, অনুকূল, আর একটা প্রতিকূল প্রভাব রয়েছে, প্রতিকূল, যেটা তাদের জন্য ভালো, প্রতিকূল প্রভাব মানে খারাপ, প্রতিকূল প্রভাব, প্রতিকূল প্রভাব। তাহলে জনাকীর্ণতা যে হচ্ছে, এই জনাকীর্ণতার প্রভাবে কি হয়, এটা হচ্ছে 3 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, 3 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, 3 মার্কস, 3 মার্কসের জন্য ইম্পর্টেন্ট যে জনাকীর্ণতার প্রভাব। তো জনাকীর্ণতা প্রথমেই কাকে বলে, ঠিক আছে, জনাকীর্ণতা কি বললাম সেটাই লিখে দেবে, জনাকীর্ণতা কাকে বলে। এরপরে জনাকীর্ণতার প্রভাবগুলি নিম্নে আলোচনা করা লিখে জনাকীর্ণতার দুটো মূলত প্রমাণকে ব্যাখ্যা করা হয়, প্রথমত অনুকূল প্রভাব এবং প্রতিকূল প্রভাব। তো অনুকূল প্রভাব কি, প্রভাবগুলো কি কি? তো দেখো, জনসংখ্যা যখন বৃদ্ধি পাবে তখন কি হবে, তাদের শ্রমশক্তি কি হবে, বৃদ্ধি পাবে। তারা বহু মানুষ যদি মিলে একসাথে কাজ করে, ফলে তাদের শ্রমের যোগান বেশি হবে, ফলে উৎপাদনশীলতাও কিন্তু কি হবে, বাড়বে। তাহলে বর্ধিত উৎপাদন, তাহলে উৎপাদনশীলতাও কি হবে, বাড়বে। তাহলে উৎপাদন বৃদ্ধি, তাহলে উৎপাদন বৃদ্ধি, অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধি পেলে শ্রমশক্তি বৃদ্ধি পাবে, ফলে উৎপাদনশীলতা কি হবে, বৃদ্ধি পাবে। এছাড়া কি, জনসংখ্যা যখন বৃদ্ধি পাওয়ার ফলে কি হচ্ছে, উৎপাদনশীলতা বেশি হচ্ছে, ফলে উৎপাদনশীলতা যখন বেশি হচ্ছে তখন জাতীয় আয়ের যে ভান্ডার, ঠিক আছে, সেটা বৃদ্ধি পাবে। ঠিক আছে, জাতীয় আয়ের ভান্ডার কি হবে, বৃদ্ধি পাবে, আয়টা কি হবে, বৃদ্ধি পাবে। তাহলে জাতীয় আয়ের ভান্ডার বৃদ্ধি, জাতীয় আয় বৃদ্ধি পাবে, তাহলে জাতীয় আয় বৃদ্ধি পাবে, জাতীয় আয় কি হবে, বৃদ্ধি পাবে। জাতীয় আয় কি হবে, বৃদ্ধি পাবে। এছাড়া কি, বাজার প্রসার হবে, বাজার সম্প্রসারণ, বাজার সম্প্রসারণ, বাজার সম্প্রসারণ কি, তো প্রথমেই উৎপাদন, তখন জনাকীর্ণতা যখন বাড়বে তখন কি হবে, উৎপাদন বৃদ্ধি পাবে, জাতীয় আয় বা জিডিপি যেটা রয়েছে সেটা বৃদ্ধি পাবে। এছাড়া বাজার সম্প্রসারণ, অর্থাৎ বাজার সম্প্রসারণ কি, যখন জনাকীর্ণতা যেখানে বিরাজ করবে সেখানে কি হবে, সেখানে মানুষের চাহিদা বৃদ্ধি পাবে। তো মানুষের চাহিদা যখন বৃদ্ধি পাবে তখন কি হবে, বাজার সম্প্রসারিত হবে, চাহিদার উপর নির্ভর করে বাজার কি হবে, বাজারের সম্প্রসারণ ঘটবে। এটা হচ্ছে অনুকূল প্রভাব, কি, জনাকীর্ণতার অনুকূল প্রভাব। প্রতিকূল প্রভাব কি কি, প্রতিকূল মানে যেটা তাদের জন্য খারাপ। প্রতিকূল সমস্যা হচ্ছে বেকারত্ব, বেকারত্ব বৈশিষ্ট্যটাও লিখলে হবে, বেকারত্ব। তো যখন কোনো দেশের মধ্যে জনসংখ্যা বিরাজ করবে বা জনাকীর্ণতা বিরাজ করবে তখন কি হবে, সেখানে বেকারত্বের সম্ভাবনা কিন্তু প্রকট হয়ে উঠবে। এছাড়া সেখানে জমির গুণগত মান, জমির গুণগত মান, জমির গুণগত মান হ্রাস পাবে, হ্রাস। তাহলে জনসংখ্যার সঙ্গে সঙ্গতি রেখে, জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গতি রেখে যখন যে সমস্ত কৃষিভূমিগুলো রয়েছে সেই কৃষিভূমিতে অতিরিক্ত সার কীটনাশক ব্যবহারের দ্বারা উৎপাদনশীলতাকে কি হবে, বৃদ্ধি করা হবে, যার কারণে জমির যে গুণগত মান কি হবে, হ্রাস পাবে। ঠিক মানুষ যদি সেখানে বাস করে, ধরো এখানে একটা দেশ, এই দেশে ধরো এখানে প্রচুর মানুষ কিন্তু বাস করছে, প্রচুর মানুষ কিন্তু বাস করছে, যেখানে দুইজন বসবাসের কথা সেখানে 4 জন মানুষ বাস করছে, ফলে কি হবে, তাহলে জমি ভাগ হয়ে যাবে, এ একটা অংশ নিয়ে নেবে, এ একটা অংশ, ফলে জোটগুলো কি হবে, ছোট হয়ে যাবে। অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির কারণে তাদের নিজের জনসংখ্যা বৃদ্ধির কারণে তাদের চাহিদা বৃদ্ধি পাবে, যার কারণে তাদের কি হবে, জোটগুলো কিন্তু ছোট হয়ে যাবে। অর্থাৎ যে পরিমাণের সংখ্যা তাদের জন্য আদর্শ ছিল সেটার থেকেও বেশি বেড়ে যাওয়ার কারণে কি হবে, জোটগুলো ছোট ছোট হয়ে যাবে। এরপরে হচ্ছে পরিবেশ দূষণ, এরপরে কি, পরিবেশ দূষণ, পরিবেশ দূষিত হবে। পরিবেশ দূষণ কিভাবে হবে, পরিবেশ দূষণ অর্থাৎ অত্যাধিক মানুষ, সেই অর্থাৎ জনাকীর্ণতা কিন্তু প্রচুর মানুষ কিন্তু জনাকীর্ণতা দেশে প্রচুর মানুষ কিন্তু বসবাস করে, একসাথে প্রচুর মানুষ কিন্তু বসবাস করে। তো প্রচুর মানুষ বসবাস করার কারণে কি হবে, সেখানে কি হবে, পরিবেশ দূষণ পরিলক্ষিত হবে। কারণ সেই মানুষদের যে চাহিদা বা তাদের ভোগপণ্যের চাহিদা মেটাতে প্রচুর পরিমাণে সার ব্যবহার করা হবে, যার কারণে কি হবে, অবশেষে সেটা পরিবেশ দূষণ কিন্তু ঘটবে। তো জনাকীর্ণতার প্রতিকূল প্রভাব কি, বেকারত্ব দেখা দেবে, জমির গুণগত মান হ্রাস পাবে, জমিগুলোর আয়তন ছোট হয়ে যাবে,
পরিবেশ দূষণ, এটা এইচএস এর সময় এসেছিল, দুইবার এইচএস এর জন্য এইচএস 2022 এবং 2016-তে এসেছিল, কাজে এই প্রশ্নটা কিন্তু পড়তে হচ্ছে এইচএস এর জন্য, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো প্রথমে এটা আসতে পারে যে ভারতের অতি জনাকীর্ণতার সমস্যাগুলি লেখো, অর্থাৎ যে অতি জনাকীর্ণতা, অর্থাৎ অনেক জনাকীর্ণতা যখন হয়, জনাকীর্ণতা যখন বিরাজ করে, ফলে কি কি সমস্যা দেখা যায়, এই সমস্যাগুলো দেখা যায়। ঠিক আছে, এই সমস্যাগুলো দেখা যায়। সমস্যা মানে কি, সমস্যাটা দেখা যায়, এটা 3 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, 3 মার্কসের জন্য। তাহলে কি করবে, সমস্যাগুলো কি কি সমস্যা এগুলো লিখে দেবে। তো প্রথমত প্রশ্ন ঘুরিয়ে আসবে, কিন্তু মানেটা বুঝতে হবে, তাহলে যে কোনো প্রশ্ন তুমি অ্যাটেন্ড করতে পারবে। এরপরে পড়বো হচ্ছে জনাকীর্ণতাটা পড়বে, এবার পড়বো আমরা জনস্বল্প। কোনো দেশের প্রাকৃতিক সম্পদের তুলনায়, অর্থাৎ প্রাকৃতিক সম্পদ যতটা রয়েছে সেই সম্পদের তুলনা হচ্ছে যখন প্রাপ্ত প্রাকৃতিক সম্পদের তুলনায় মানুষের সংখ্যা অনেকাংশ কম হবে, সেটা হচ্ছে জনস্বল্পতা। জনস্বল্পতার বৈশিষ্ট্য কি, মানুষ জমির অনুপাত, অর্থাৎ জনসংখ্যা কোনো দেশে যখন দেখা যাবে জনস্বল্পতা, তখন কি হবে, মানুষ জমির অনুপাত, অর্থাৎ জমির তুলনায় মানুষের সংখ্যা কিন্তু অনেকাংশ কম হবে। বা এটা লিখতে পারো যে জনসংখ্যা বা যতগুলো মানুষ বসবাস করছে সেই জনসংখ্যার তুলনায় প্রাপ্ত প্রাকৃতিক যে সম্পদ সেটা অনেকাংশ বেশি হবে। এরপরে কি বেকারত্ব, অর্থাৎ যে অঞ্চলে জনস্বল্পতা বিরাজ করবে সেখানে কর্মসংস্থানের অনেকাংশ সুযোগ থাকবে, থাকার কারণে সেখানে কিন্তু বেকারত্ব কিন্তু কম দেখা রয়েছে। সেই প্রাপ্ত প্রাকৃতিক যে সম্পদ কি হবে, মানে জনস্বল্পতা যদি বিরাজ করে তাহলে সেখানে মানুষ জমির অনুপাত, অর্থাৎ মানুষের জনসংখ্যা কি হবে, বেশি হবে, সম্পদের তুলনায় মানুষের জনসংখ্যা অনেকাংশ বেশি হবে। এরপরে কি বেকারত্ব, বেকারত্ব কি, সেখানে সম্পদের তুলনায় অনেকাংশ বেশি হবে, ফলে সেখানে কি হবে, কর্মসংস্থানের সুযোগ বেশি থাকবে, ফলে বেকারত্ব কিন্তু হ্রাস পাবে। এরপরে কি জীবনযাত্রার মান, জীবনযাত্রার মান কি হবে, বেশি হবে, উন্নত হবে, নিম্নমুখী হবে। কারণ কি, কারণ যে প্রাপ্ত যে সম্পদটা রয়েছে সেই সম্পদে তারা যথাযথভাবে ব্যবহার করতে পারছে না, তো দু অংশ তো বেঁচে যাচ্ছে। তো বেঁচে যাওয়ার কারণে তারা যেহেতু প্রাপ্ত প্রাকৃতিক সম্পদকে যথাযথভাবে ব্যবহার করতে পারছে না, যার কারণে কি হবে, জীবনযাত্রার মানটা অনেকাংশ নিম্নমুখী হবে। এরপরে স্বল্প উৎপাদন, অর্থাৎ যেখানে আমরা কি দেখলাম, জনাকীর্ণতা, অর্থাৎ জনাকীর্ণতা আমরা কি দেখলাম, সেখানে অনেকাংশ প্রচুর মানুষ বাস করছে, ফলে তাদের শ্রমশক্তির পরিমাণ কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, যার কারণে উৎপাদনশীলতা অনেকাংশ বেশি হচ্ছে। কিন্তু সেই 4 জন মানুষের থেকে 2 জন মানুষ যদি এই জমিটাতে বসবাস করে, তাহলে কি হবে, তাদের যে শ্রমশক্তি সেটা অনেকাংশ কম হবে। 2 জন মানুষ কতটা আর করবে, তো তাদের শ্রমশক্তি কম হবে, তারা কাজ করতে কম পারবে, যার কারণে তাদের কি হবে, স্বল্প উৎপাদন, তারা উৎপাদনশীলতাও কি হবে, কমে যাবে, ফলে জাতীয় আয় কি হবে, কমে যাবে। তো এটাই হচ্ছে জনস্বল্পতার বৈশিষ্ট্য। এটা পরীক্ষা আসবে যে জনস্বল্পতা কাকে বলে, এর দুটো বৈশিষ্ট্য লেখো। এরপরে এটা আসতে পারবে যে জনস্বল্পতা কাকে বলে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা এইচএস 2022, 2016 আর 2013-তে এসেছে, এই জন্য এটা মন দিয়ে পড়তে হবে। ঠিক আছে, প্রথমত কি জনকীর্ণতা কাকে বলে ও জনস্বল্পতা কাকে বলে, তাহলে জনকীর্ণতা কাকে বলে, জনস্বল্পতা কাকে বলে, এটা রেডি করে রাখো। ঠিক আছে, এইচএস এর জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে রাখবে, যেটা হচ্ছে যে এই যে জনস্বল্পতা যে দেখা যাচ্ছে, এই রাশিয়া, কানাডা, কঙ্গো, রাশিয়াতে দেখা যাচ্ছে, কানাডাতে দেখা যাচ্ছে, জাইরে, কঙ্গো, আফ্রিকার এই সমস্ত দেশগুলোতে জনস্বল্পতা বিরাজ। ফোরনটা এসেছে হচ্ছে এইচএস 2019-এ এসেছে, 13-তে আর 11-তে এসেছে, এই জন্য এটা এইচএস এর জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো জনবিস্ফোরণ কি, জনবিস্ফোরণ হচ্ছে যখন কোনো দেশের জনসংখ্যা হঠাৎ করে কি হচ্ছে, বেড়ে যাচ্ছে, হঠাৎ করে অনেকাংশ বেড়ে যাচ্ছে, তো সেটা বা বার্ষিক যে বৃদ্ধির হার, সেই বৃদ্ধির হারটা হচ্ছে 2%, মানে 2%-এর বেশি হচ্ছে, যতটা বৃদ্ধি হওয়ার কথা তার থেকে যখন 2% অত্যাধিক হারে বৃদ্ধি পাচ্ছে, সেটাকেই বলা হচ্ছে জনবিস্ফোরণ। জনবিস্ফোরণ হচ্ছে যখন কোনো দেশের জনসংখ্যা, ঠিক আছে, হঠাৎ করে বেড়ে যাচ্ছে এবং বার্ষিক বৃদ্ধির হার 2% অতিক্রম করছে, সেটাকেই বলা হচ্ছে জনবিস্ফোরণ। এই জনবিস্ফোরণ কবে দেখা গেছে, স্বাধীনতা যখন আমাদের ভারত যখন স্বাধীনতা লাভের পরে, অর্থাৎ 1947 সালে যখন স্বাধীনতা লাভ করলো, তার পরবর্তী সময়, মানে 1951 থেকে 81। জনবিস্ফোরণ কবে দেখা গেছে, তাহলে জনবিস্ফোরণ কাকে বলে, জনবিস্ফোরণ হচ্ছে 1951 থেকে 81 সাল পর্যন্ত। তাহলে জনবিস্ফোরণ দেখা গেছে ভারতের স্বাধীনতার পরবর্তীকালে, মানে 1951 থেকে 81 সাল পর্যন্ত ভারতের যে জনসংখ্যা, মানে ভারতের জনবিস্ফোরণ ঘটেছে, এবং সেখানে বৃদ্ধি পেয়েছিল 1% বৃদ্ধি পেয়েছে, তাহলে 1.30% বা 2.48% কিন্তু সেখানে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। এরপর জনবিস্ফোরণের কতগুলো প্রত্যক্ষ ও পরোক্ষ কারণ রয়েছে।
উচ্চ জন্মহারের জন্য, নিম্ন মৃত্যুহারের জন্য, অনুপ্রবেশ, শিক্ষার অভাবের জন্য, দারিদ্র্য, বাল্যবিবাহ, বহুবিবাহ, ধর্মীয় অনুশাসন, সরকারি পদক্ষেপের অভাব, চিকিৎসা শাস্ত্রের উন্নতি। জনবিস্ফোরণের ফলে দেশের ভূমির উপর চাপ সৃষ্টি হয়, বেকারত্ব বৃদ্ধি পায়, খাদ্য সংকট দেখা যায়। তো যখন জনবিস্ফোরণের প্রভাবে কি হচ্ছে, জনবিস্ফোরণ কেন হচ্ছে, একটা জায়গায় যে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে সেখানে কেন হচ্ছে? প্রথমত এক নম্বর হচ্ছে সেখানে বা সেখানে জন্মসংখ্যা বা জন্মের বা উচ্চ জন্মহার হচ্ছে। প্রথমত একটা দেশের জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার প্রধান কারণ কি? উচ্চ জন্মহার। সেখানে যদি উচ্চ জন্মহারের কারণে, তাহলে জন্মহার মানে জনবিস্ফোরণ হওয়ার কারণ কি? উচ্চ জন্মহারের পরীক্ষা আসতে পারে যে জনবিস্ফোরণ হওয়ার কারণ, প্রধান কারণগুলো দেখো। প্রথমত উচ্চ জন্মহার হলে পরে সেখানে কি হবে? জনসংখ্যা বৃদ্ধি পাবে। এবারে যদি নিম্ন মৃত্যুহার অর্থাৎ মৃত্যু সংখ্যা যদি হ্রাস পায় তাহলে কি হবে? জনসংখ্যা বৃদ্ধি পাবে। এরপরে হচ্ছে বাল্য বিবাহর কারণে হতে পারে। এছাড়া শিক্ষার অভাবের জন্য মানুষ যদি শিক্ষিত না হয় তার ফলে কি হবে? জনসংখ্যা বৃদ্ধি পাবে। এরপরে কি? বহু বিবাহের কারণে হতে পারে। বিভিন্ন কারণের ফলে কিন্তু জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এছাড়া চিকিৎসা শাস্ত্রের উন্নতি, চিকিৎসা শাস্ত্রের ব্যাপক উন্নতি ঘটেছে, যার কারণে মানুষ কম মরছে, যার কারণে কি হচ্ছে? জনসংখ্যা অত্যাধিক হারে বৃদ্ধি পাচ্ছে। এই সমস্ত হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির কারণ। তাহলে উচ্চ জন্মহার, শিক্ষার অভাবের জন্য, এছাড়া চিকিৎসা শাস্ত্রের উন্নতি, চিকিৎসা শাস্ত্রের উন্নতি, এছাড়া কি চিকিৎসা শাস্ত্রের উন্নতি, দারিদ্রতার কারণে, এরপরে জনসংখ্যা যখন বাড়ছে তার প্রভাবে কি হচ্ছে, অর্থাৎ জনবিস্ফোরণ যখন হচ্ছে মানে অত্যাধিক হারে যখন জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, ফলে কি হচ্ছে? প্রথম যেটা সমস্যা দেখা যাচ্ছে সেই ভূমির উপর চাপ বৃদ্ধি পাচ্ছে, তাই না? ভূমির উপর চাপ বৃদ্ধি পাচ্ছে, যার প্রভাবে কি হচ্ছে? ভূমির উপর চাপ বৃদ্ধি পাচ্ছে, বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে, পরিবেশ দূষণ। এখানে একটা বলে দিই যে জনবিস্ফোরণ যখন হচ্ছে, এই জনবিস্ফোরণ এবং জনাকীর্ণতার যে প্রভাবগুলো রয়েছে সেই প্রভাবগুলো পড়লেই কিন্তু জনবিস্ফোরণটা হয়ে যাবে। তা বলে দিচ্ছে যে জনবিস্ফোরণকে ভূমির উপর চাপ বৃদ্ধি পাচ্ছে, অনেকাংশ মানুষ একত্রে বসবাস করছে। এছাড়া কি? বেকারত্ব বৃদ্ধি, অর্থাৎ অধিকাংশ মানুষ সেখানে বসবাস করার ফলে কর্মসংস্থানের কি হচ্ছে? সুযোগ থাকছে না, ফলে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে। এছাড়া পরিবেশ দূষণ, অর্থাৎ তাদের চাহিদা মেটানোর জন্য রাসায়নিক সার, বিভিন্ন সার কিন্তু জমিতে প্রয়োগ করা হচ্ছে, ফলে জমির গুণগত মানটা কি হচ্ছে? হ্রাস পাচ্ছে, ফলে পরিবেশ দূষণ হচ্ছে, তাই না? এটা হচ্ছে কারণ। এটা হচ্ছে জনবিস্ফোরণ। এরপরে করবো জন অভিক্ষেপটা কি? অভিক্ষেপটা আসলে কি? অভিক্ষেপ মানে জনসংখ্যা অভিক্ষেপ মানে হচ্ছে কোনো দেশের শিক্ষা কতটা হচ্ছে, কোনো দেশ কতটা শিক্ষিত, এছাড়া কতটা দারিদ্র, এছাড়া সেখানে চিকিৎসা ব্যবস্থার উন্নতিটা কীরকম, ঠিক আছে? সে সমস্ত কিছু কারণের ওপর বা সামাজিক বিভিন্ন শিক্ষাক্ষেত্র বা বিভিন্ন কারণ বিচার বিবেচনা করে যখন কোনো দেশের জনসংখ্যা ভবিষ্যতে কি হতে পারে সেই জনসংখ্যার একটা পূর্বাভাস দেওয়া হয়, সেটাই হচ্ছে জনসংখ্যা অভিক্ষেপ। মানে জনসংখ্যা কতটা বাড়তে পারে তার পূর্ব অনুমানই হচ্ছে জনসংখ্যা অভিক্ষেপ। এটা একটা পূর্ব অনুমান, অর্থাৎ কি? জনসংখ্যা অভিক্ষেপ হচ্ছে ভবিষ্যতের জনসংখ্যা কিরকম হতে পারে সেটা হচ্ছে পূর্ব অনুমান দেওয়া হয়, তার জন্য এটার একটা বৈশিষ্ট্য। এছাড়া কি? পরিস্থিতির উপর ব্যাখ্যা, সেখানে সামাজিক, শিক্ষাগত, বিভিন্ন অর্থনৈতিক এছাড়া সামাজিক দিকটা কীরকম, বা শিক্ষাক্ষেত্র দিক থেকে, চিকিৎসা শাস্ত্রের দিক থেকে কীরকম উন্নত, তার উপর ভিত্তি করে জনসংখ্যা অভিক্ষেপ তৈরি করা হয়, যার কারণে এটা একটু কি এমন কারণ রয়েছে যেই কারণগুলোর ওপর নির্ভর করে জনসংখ্যা অভিক্ষেপ বা কোনো একটা দেশের জনসংখ্যা কত হতে পারে সেটা নির্ধারণ করা হয়। প্রথমত কি? চিকিৎসা শাস্ত্রের উন্নতি কতটা ঘটেছে। যদি চিকিৎসা শাস্ত্রের উন্নতি বেশি হয় তাহলে সেখানে কি হবে? জনসংখ্যাটা বাড়বে। আর শিক্ষা যদি বেশি হয় তাহলে জনসংখ্যাটা কমবে। তো এই সমস্ত বিভিন্ন দিকের উপর ভিত্তি করে মূলত জনসংখ্যা অভিক্ষেপ তৈরি করা হয়। কাম্য জনসংখ্যা বা আদর্শ জনসংখ্যা কাকে বলে? এটার HS 2025-23 এসেছে, তার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো কাম্য জনসংখ্যা হচ্ছে যে দেশের সম্পদ, ধরো প্রাকৃতিক সম্পদ যতটা রয়েছে, সম্পদ যতটা রয়েছে, সম্পদ 1 2 3 4 5 6, 1 2 3, মানে যে দেশের জনসংখ্যা যতটা, মানে এখানে জনসংখ্যা বাড়ছে,
জনসংখ্যা কি করলো, একজন জনসংখ্যা বাড়লো, তো প্রাকৃতিক সংখ্যাও কি হচ্ছে, বাড়ছে। ফলে এরকম একটা জনসংখ্যা, কাম্য জনসংখ্যার একটা, এটা একটা চিত্র, কাম্য জনসংখ্যার চিত্র। তো কাম্য জনসংখ্যা কি, যখন প্রাকৃতিক 1, এখানে 2 3 4 5 6, 1 2 3 4, তো যখন কি হবে জনসংখ্যা, এটা হচ্ছে জনসংখ্যা বাড়ছে, জনসংখ্যা বাড়ছে, এখানে সম্পদের পরিমাণ কি হচ্ছে, বাড়ছে। তো যখন প্রাপ্ত প্রাকৃতিক সম্পদের সঙ্গে সম্পদের সঙ্গে সঙ্গতি রেখে জনসংখ্যা যখন স্থায়ীভাবে বৃদ্ধি পাবে, মানে সম্পদ যতটা এবং জনসংখ্যাও অতটা, সেই স্থায়ীভাবে বৃদ্ধি পাওয়া কি, সেটাকে বলা হচ্ছে কি, কাম্য জনসংখ্যা বা আদর্শ জনসংখ্যা। যখন প্রাপ্ত সম্পদ এবং মানুষের সংখ্যা যখন কি থাকবে, তার মধ্যে একটা সম্পর্ক থাকবে, সেটাই হচ্ছে কাম্য জনসংখ্যা বা আদর্শ জনসংখ্যা। কোন জনসংখ্যাবিদ কাম্য জনসংখ্যাকে আদর্শ জনসংখ্যা বা ভারসাম্য জনসংখ্যাও বলেছেন। সূত্র, তাহলে কাম্য জনসংখ্যা হচ্ছে প্রাপ্ত প্রাকৃতিক সম্পদের সঙ্গে সঙ্গতি রেখে যখন জনসংখ্যা কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, সেটাকে বা জনসংখ্যার সঙ্গে সঙ্গতি বিধান করছে, সেটাই হচ্ছে কাম্য জনসংখ্যা। কাম্য জনসংখ্যার নির্ণয়ের একটি সরলতম সূত্র হচ্ছে, বা কাম্য জনসংখ্যা আমরা কিভাবে নির্ণয় করতে পারবো, সেটাই তার সরলতম সূত্র। আদর্শ জনসংখ্যা কি, যখন জনসংখ্যার বা সম্পদের সাথে সাথে জনসংখ্যা যখন স্থায়ীভাবে বৃদ্ধি পাচ্ছে, বা সম্পদের সঙ্গে জনসংখ্যার একটা স্থায়ী মেলবন্ধন হচ্ছে, সেটাকেই বলা হচ্ছে কাম্য জনসংখ্যা। দুজন লোক আছে আর সম্পদও কি, দুটো জমি রয়েছে, সেটা হচ্ছে আদর্শ জনসংখ্যা। এবার আদর্শ জনসংখ্যা বা কাম্য জনসংখ্যা নির্ণয়ের একটা সরলতম সূত্র হচ্ছে মোট জনসংখ্যা। মোট জনসংখ্যা, এখানে মানুষ লিখে দেবে না, এখানে লিখবে মোট জনসংখ্যা। মনে রাখার তাগিদে আমি তোমাদেরকে এটা এঁকে দিচ্ছি। তো প্রথমেই কি, মোট জনসংখ্যা কতটা, তাদের কর্ম প্রচেষ্টা, অর্থাৎ তারা কতটা কাজ করছে, সেই কর্ম প্রচেষ্টা প্লাস সংস্কৃতি, মানে তাদের সংস্কৃতিটা কিরকম, সেটা হচ্ছে মেন। আর এটা হচ্ছে জমির ক্ষেত্রফল, অর্থাৎ মোট জমির ক্ষেত্রফল কতটা, এছাড়া প্লাস উৎপাদনশীলতা, কতটা উৎপাদন করছে, সেটাই হচ্ছে কি কাম্য জনসংখ্যার নির্ণয়ের একটা সরলতম সূত্র। এখানে লিখবে মোট জনসংখ্যা, তারপরে তাদের কর্মপ্রচেষ্টা, এবার হচ্ছে এখানে লিখবে সংস্কৃতি, এখানে লিখবে মোট জমির ক্ষেত্রফল, এছাড়া মোট উৎপাদনশীলতা। এটা হচ্ছে কাম্য জনসংখ্যা নির্ণয়ের একটা সূত্র। কাম্য জনসংখ্যা বর্তমানে নিউজিল্যান্ড, ফ্রান্স, কাম্য জনসংখ্যা হচ্ছে বর্তমানে নিউজিল্যান্ড, ফ্রান্স, এই সমস্ত জায়গায় কিন্তু কাম্য জনসংখ্যা দেখা যায়, যেখানে সম্পদ যতটা রয়েছে মানুষের সংখ্যাও ততটাই রয়েছে। তো কাম্য জনসংখ্যা কোথায় দেখা যায়, ফ্রান্সে দেখা যায়, জার্মানিতে এবং নিউজিল্যান্ডে কিন্তু কাম্য জনসংখ্যা দেখা যায়, যেখানে সম্পদ এবং মানুষের সংখ্যা একই রয়েছে। এরপর হচ্ছে কাম্য জনসংখ্যার প্রভাব বা ফলাফল। যখন সম্পদ যতটা থাকবে, মানুষও ততটা থাকবে, ফলে কি হবে, তাদের কর্মসংস্থান যতটা দরকার, তাদের শ্রমশক্তি যতটা দরকার, সেটা ততটাই রয়েছে। তো তাদের ফলে কি হচ্ছে, তার কি হচ্ছে, বেকারত্ব কি হচ্ছে, হ্রাস পাচ্ছে। তো কাম্য জনসংখ্যা কাম্য জনসংখ্যা কোনো দেশে বিরাজ করলে সেখানে বেকারত্ব কি হয়, হ্রাস পায়। তাহলে এটা তার ফলাফল। এরপরে অর্থাৎ কাম্য জনসংখ্যার মাধ্যমে কোনো দেশ কতটা উন্নত, জীবনযাত্রার মান কতটা উন্নত, সেই সম্পর্কে কিন্তু ধারণা পাওয়া যায়। এটাই হচ্ছে কাম্য জনসংখ্যা। তো এরপরে আমরা আলোচনা করবো এর পরের ভিডিওতে যে ম্যালথাসের যে জনসংখ্যা বিবর্তন মডেলটা রয়েছে সেটা সম্পর্কে, ফ্রাঙ্ক নটেস্টাইনের যে জনসংখ্যা বিবর্তন মডেল রয়েছে সেটা সম্পর্কে।